হামলা হয়েছে তাদের স্মরণে আজকে আলোচনা সভা। সাথে আমাদের রাজ্যে 26,000 চাকরি বাতিল হয়েছে, দুর্নীতি ও বঞ্চনার শিকার কারা হচ্ছে সেই সম্পর্কে আমাদের আলোচনা সভা। এবং সাথে সাথে ওয়াকফ সংশোধনী আইন 2025 কেন বাতিল করব, বাতিল চাইছি সেই নিয়ে আলোচনা সভা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের সবার পরিচালককে আরো ধন্যবাদ জানাই, রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতিদা, রাজ্য কমিটির সদস্য কুতুব ভাই আছেন এবং জেলা কমিটির নেতৃত্ব, বাদুড়িয়া ব্লকের নেতৃত্ব এবং বিভিন্ন স্তরের নেতৃত্ব যারা উপস্থিত হয়েছে তাদের ধন্যবাদ জানাই। এখানে সামনে আমার যারা মিডিয়ার বন্ধুরা আছে সর্বোপরি ধন্যবাদ জানাই বাদুড়িয়া থানার পুলিশ প্রশাসনকে, যাদের প্রচেষ্টায়, যাদের সহযোগিতায় আমরা এই আলোচনা সভা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারবো আশা করছি। তিনটে বিষয় নিয়ে আছে আলোচনা সভা। প্রথমেই আমি যেটা বলবো, কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী বর্বরোচিত হামলা হয়েছে, যে খনিগুলো এসে আমাদের 26 থেকে 27টা ভাইকে খুন করেছে, একটাও না ছাড় পায়, তাদেরকে খুঁজে বার করতে হবে। সে পাকিস্তানে ঢুকে থাকুক, আফগানিস্তানে থাকুক, বাংলাদেশে থাকুক, ট্রাম্পের কোলে উঠে বসে থাকলেও তাকে খুঁজে বার করে ভারতবর্ষে নিয়ে এসে বিচার করে 6 মাসের মধ্যে তাকে ফাঁসি দিতে হবে। এই আলোচনা সভা থেকে দাবি আমরা করছি। ওই খনি বর্বররা যারা মানবতা বিরোধী, কাশ্মীরের মানুষের বিরোধী, ভারত বিরোধী যারা, তাদেরকে কোনো অংশেই ছাড় পাওয়া দেওয়া যাবে না। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের কাছে যে চ্যালেঞ্জ, ঐক্যবদ্ধ হয়ে একসাথে দেশের প্রত্যেকটা নাগরিককে আওয়াজ তুলতে হবে যে পাকিস্তানের বর্ডার থেকে পেহেলগাঁও 300 কিলোমিটার প্রায় দূর, কিভাবে ওখান থেকে সন্ত্রাসবাদীরা এখানে আসলো, এসে আমাদের নিরীহ 26 জন নাগরিককে শহীদ করে আবার গায়েব হয়ে গেল। এর জবাবটাও কিন্তু মোদী, অমিত শাহকে দিতে হবে। হ্যাঁ, আমাদের সেনারা, আমি বলেছিলাম একটা বক্তব্যতে যে আমার তোর সইছে না, আমাদের সেনাদেরকে একবার দায়িত্ব দিক, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে। ওই দিন রাত্রি দেখলাম আমাদের সেনারা গ্রিন সিগন্যাল পেয়েছিল, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, 3 বিভাগের সেনা গিয়ে মাত্র 25 মিনিটের মধ্যে পাকিস্তানকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে। এটা আমাদের সেনা। কিন্তু সাথে সাথে এটা বলবো, এই লড়াইয়ের যারা, এই প্রতি উত্তরের যারা নেতৃত্বে ছিলেন, আমাদেরই বাড়ির মেয়ে ভাবিকা সিং, আমাদেরই বাড়ির মেয়ে সোফিয়া কুরেশ, নারীরাও কোনো অংশে পিছিয়ে নাই, নারীরাও লড়াই করতে জানে, সেটা তিনারা প্রমাণ করেছে। কিন্তু প্রশ্ন কিছু থেকে যায়। আজকের এই স্মরণ সভা থেকে তাদেরকে আলোচনার মাধ্যমে বলছি, প্রশ্ন কিছু থেকে যায়, আপনাদেরকে লাগাতার এই প্রশ্ন করে যেতে হবে। প্রশ্নটা কি? যেই কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই কাশ্মীরে AK-47 এর মতো বড় হাতিয়ার নিয়ে কিভাবে হত্যালীলা চালালো, এইটাও কিন্তু উত্তর কাকে দিতে হবে? শুভেন্দু অধিকারীর নেতা মোদীকে দিতে হবে। এটাও কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। শুভেন্দু অধিকারী প্রতি চিৎকার চেঁচামেচি করছে, ওনাকে প্রশ্ন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা এখান থেকে প্রশ্ন করি, এটা বলতে হবে যে আমি আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবাংলায় 3 জন খুন হয়েছে, শহীদ হয়েছে এই টেরর অ্যাটাকে নাগরিকদের মধ্যে। তার মধ্যে একজন বেহালার শখের বাজারে সবির গুহ নামে এক সাহেব, তার বাড়িতে আমি গিয়েছিলাম, কথা বলে জানতে পেরেছি যে যখন
গুলি চালিয়েছে জঙ্গিরা, যখন আক্রমণ করেছে জঙ্গিরা, তার প্রায় 2 ঘন্টা পরে ফোর্স এসেছে তাদেরকে উদ্ধার করতে। যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে, প্রায় 2 ঘন্টা পরে কেন ফোর্স আসলো, সে প্রশ্ন থেকে যাচ্ছে না ভাই? রাজনৈতিক দল হিসাবে সে প্রশ্ন করতে হবে বারবার। তাই এই আলোচনা সভা থেকে আইবি, সেন্ট্রাল আইবি যারা আওয়াজ শুনবেন, তাদের মাধ্যমে দেশের সরকারের কাছে আমি জানতে চাই, এটা শুধু নওশাদ সিদ্দিকীর কথা নয়, এই যদুরহাটি বা বেড়াচাপার মানুষের কথা নয়, বাদুড়িয়ার মানুষের কথা নয়, সারা দেশের মানুষের কথা, যে 2 ঘন্টার পরে কেন আমাদের সেনা আসলো। 2 ঘন্টা হয় তাদেরকে খবর দেওয়া হয়নি, আর না হলে তাদেরকে আটকে রাখা হয়েছিল, আসতে দেয়নি। কারা খবর দেয়নি বা কারা আটকে রেখেছিল, সেইগুলোকেও খুঁজে বার করতে হবে, তদন্ত করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আওয়াজ তুলতে হবে না? এটা ভারতবর্ষ প্রশ্ন করছে, এটা নাগরিক প্রশ্ন করছে। এই প্রশ্নটা যাতে সবাই করতে পারে, তার জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। এই প্রশ্নটা না করতে পারে, তার জন্য কি বলছে? ধর্ম জেনে জেনে খুন করেছে। আমরা দেখেছি যাদেরকে খুন করেছে, হত্যা করেছে, তার মধ্যে কাশ্মীরি নাগরিকও ছিল, তার ধর্মীয় পরিচয় আলাদা ছিল। আমি ধরে নিলাম ধর্ম জেনে খুন করেছে। আচ্ছা, আপনারা বলুন, ভারতবর্ষের ইতিহাসে বলতে পারবেন এই ধরনের কোনো ইতিপূর্বে ছিল টেরর অ্যাটাক যেখানে হিন্দু বা মুসলমান তুমি জেনে জঙ্গিরা মেরেছে? কিন্তু ঘটনা অনেক আছে, আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে মেরে দিয়েছে। ঘটনা অনেক আছে, উড়িষ্যায় কদিন আগে ওই বর্বরগুলো ওরা জামিন পেয়েছে, খ্রিস্টান পরিবারকে খুন করেছে। ঘটনা অনেক আছে, মুসলিম হওয়ার অপরাধে পিটিয়ে মেরেছে। ঘটনা অনেক আছে, গোবংশ ভক্ষণের কারণে পিটিয়ে মেরেছে। কিন্তু 75 বছরের ভারতবর্ষের ইতিহাস দেখলে দেখা যাবে যে হিন্দু হওয়ার জন্য তার ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে এই প্রথম। তাই তো? একটা ভয়ঙ্কর সিম্পটম আমাদের জন্য। যাকে হিন্দু হৃদয় সম্রাট বলে শুভেন্দু অধিকারীরা বীর বলে তাকে সবসময় মাথার উপরে তুলে রাখতে চায়, তারা বলে ভারতবর্ষের হিন্দুরা তাহলে সুরক্ষিত নয়। কি ভাই, হিন্দুকে বাঁচাতে এসেছো তো? শুভেন্দু বাবু এখন যে দলে আছে, বর্তমান যে দলে আছে, কেন বুঝতে পারছেন তো? শুভেন্দু বাবু বর্তমান যে দলে আছে, সেই দল বলছে হিন্দুকে বাঁচাতে এসেছি। ভালো কথা, আমি না বাঁচলে আমার দাদা বাঁচবে, অন্তত বাঁচুক। আমরা চাই কেউ আমার প্রতিবেশী বাঁচুক, কিন্তু বাঁচাতে পারছে কি? বরঞ্চ নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা যিনি করতে চাইছেন বা যা দল করতে চাইছে, তারা বলে বেছে বেছে হিন্দুকে খুন করলো। এরা জবাব তো দেওয়া দূরের কথা, মাইকলে শুধু হই হই করছে। বরঞ্চ আপনার বাড়ির ছেলে, আমার বাড়ির ছেলে, বাংলার ছেলে ঝন্টু আলী মল্লিক, এই কেন আমার দেশের নাগরিককে, কেন আমার দেশের হিন্দু ভাইকে পাকিস্তান থেকে নাকি জঙ্গি এসে খুন করবে, এর বদলা নেওয়ার জন্য চুপ করে বসেছিল না। আমার হিন্দু ভাইকে কেন খুন করেছে, জবাব দেওয়ার জন্য মাঠে নেমে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা দিয়ে দিল। যেটা শুভেন্দু অধিকারী এখানে চিৎকার করছে, বর্ডারের দিকে ভয় যেতে চাইছে না। কিন্তু ঝন্টু আলী মল্লিক ভেবেছে একবার? ঝন্টু আলী মল্লিক কি বলেছে, কেন লড়াই করেছে? যে ও এসে আমার দেশের নাগরিককে খুন করলো, আমি চুপ করে বসে থাকবো? জবাব দিতে গিয়েছিল, কিন্তু সে শহীদ হয়েছে দেশের জন্য। কিন্তু কোন বিজেপি নেতায় কাজ করেনি, মাথায় রাখবেন। করেছে কে? দেশের আর্মি করেছে। কে লড়াই করেছে? কে কদিন আগে দেখলেন না, 22-24 বছরের আমাদের আর্মি, নামটা কি, নায়ক মুরারি মনে হচ্ছে সবসময়, মুরারি নায়ক, এই নামটা আমি দুঃখিত, টাইটেলটা মনে আছে, নায়ক, 26 বছর বয়স, আমাদের থেকে ছোট। কেন জীবনটা দিয়েছে? লড়াইটা কাদের বিরুদ্ধে? আর কেন লড়াই? কেন লড়াইটা? আমরা যাতে নিরাপদে থাকি, সেই লড়াই। আমরা নিরাপদে থাকবো যাতে, আমরা শান্তির সাথে যাতে থাকি, তার জন্য লড়াই করছে। আর কিছু রাজনৈতিক কারবারিরা তাদের আত্মবলিদান, আত্মত্যাগকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। যারা আমাদের সেনাদের আত্মত্যাগ, আত্মবলিদানকে নিয়ে রাজনীতিকরণ করতে চাইবে, তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ক্ষমতাচ্যুত করব। তার পরিবর্তে আমরা যারা
আমাদের সেনাদের যে সমস্ত গ্যাপগুলো আছে 2019 সাল থেকে আর্মিতে কোনো রিক্রুটমেন্ট নাই, আর্মি শূন্য পদ হয়ে যাচ্ছে, আর্মির পোশাক নিয়ে, আর্মির খাবার নিয়ে অনেক গোলযোগ আছে, অনেক অভিযোগ থাকার পরেও মোদী সরকার ঠিকঠাক পূরণ করছে না। তাহলে আমাদেরকে ওর জায়গায় কাকে আনতে হবে? সত্যি যদি আমরা সচ্চা দেশপ্রেমিক হই, আমরা আমাদের আর্মিদের জন্য সবসময় থাকবো তো নাকি? এ কারা থাকবেন বলুন? থাকতে হবে যে আর্মি, যে বিএসএফ, যে জওয়ানদের জন্য আমরা শান্তিতে ঘুমাচ্ছি। পাকিস্তান থেকে শুনছিলাম যখন, যদিও মিডিয়ার মাধ্যমে, মিডিয়া কতটা সত্য খবর করেছে আর বলতে লাগবে না, আমি তর্কে যাচ্ছি না, তারপরেও যে অ্যাটাক গুলো করছিল, আমরা তো এখানে টুইটে বসে, সোশ্যাল মিডিয়ায় বসে খুব লিখছিলাম, কিন্তু যারা ওই গোলার সামনে দাঁড়িয়ে ওই গোলাগুলোকে প্রতিহত করছিল তারা কারা? আমাদের আর্মি। তারা আর্মির ক্ষেত্রেও 2019 সালের পরে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি, শূন্য পদ বেড়ে গিয়েছে। সেই আর্মির শূন্য পদ পূরণের দাবি আমরা এখান থেকে করছি। আজকে এই স্মরণ সভাতে আমরা স্মরণ করি তাদের, যে সমস্ত ভাইগুলোকে নির্বিচারে, নিরস্ত্র ভাইগুলোকে তাদেরকে খুন করেছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা, এবং সাথে সাথে একটাও না ওই বর্বররা ছাড় পায়, তার জন্য আমরা কেন্দ্র সরকারকে বারবার বলে আসছি, আজকে এখান থেকে বলবো। আজকে বন্ধুগণ, আপনারা জানেন আরো দুটো বিষয় আছে, তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে 26,000 চাকরি বাতিল। আপনারা 26,000 চাকরি বাতিল নিয়ে অনেক গল্প শুনেছেন। এখন লেটেস্ট যেটা হচ্ছে, সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, রিভিউর জন্য পিটিশন জমা করেছে। কিন্তু আমি একটা কথা বলি, সুপ্রিম কোর্টে যদি ইতিহাস দেখা যায়, যদিও দীর্ঘদিনের ইতিহাস যদি দেখা যায়, দেখলে দেখা যাবে রিভিউ অতটাও সার্থক হয়নি, খুব কম রিভিউকে অ্যাকসেপ্ট করেছে। এটা মাথায় রাখবেন, মানে যে জাজমেন্ট হয়ে গেছে তার বাইরে যাবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। এই না যেতেও পারে, কিন্তু তথ্য দেখলে দেখা যাবে খুব কম বাইরে গিয়েছে। তো কেন 26,000 বাতিল হয়েছে? যদি আমি ছোট্ট সহজ কথাই বলি, দুধ আর পানিকে এক করে দিয়েছিল, দুধ আর পানি এক করে দিয়েছিল, দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বলে দুধে পানি মেশাই, আর এই তৃণমূলের আমলে পানিতে দুধ মিশাচ্ছে। বুঝতে পারছেন তো? ফলে সবটাই বাতিল হয়েছে। যারা যোগ্য, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেল, তারাও আজকে বাতিল হয়েছে। আমরা এর বিরুদ্ধে নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি, অবিলম্বে যে 22 লক্ষ ছেলে মেয়ে এক্সাম দিয়েছিল, তার মিরর যে এই মার্কশিট আছে, সেটা পাবলিক ডোমিনে দেওয়া হোক, এবং সাথে সাথে রাজ্য সরকারই বলতে পারবে কার কাছ থেকে মাল নিয়ে, কার কাছ থেকে টাকা নিয়ে, কাকে অবৈধভাবে চাকরিতে নিয়োগ করেছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট বারবার যে কথা বলেছিল, বৈধকে আর অবৈধকে এই লিস্ট রাজ্য সরকার পাবলিশ করুক, অবৈধগুলোকে স্কুল থেকে বার করে দিয়ে বৈধগুলোকে পুনরায় স্কুলে পাঠাক, এর ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। আজকে এই আলোচনা সভা থেকে আমরা দাবি করছি। সহমত তো নাকি ভাই? কারণ আপনার আমার বাড়ির ছেলে যে মেধার ভিত্তিতে চাকরি পেল, আর বড় লোকের দামাল ছেলে পড়ালেখা ঠিকঠাক করেনি, 15 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেল, দুজন কি এক? কিন্তু যে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তার চাকরিটা আজকে বাতিল হয়েছে। এর দায়ভার তো সম্পূর্ণ রাজ্য সরকারকে নিতে হবে। কারণ কোর্ট বারবার বলছিল যে আমাকে বলা দেওয়া হোক, জানানো হোক কে 2 নম্বরই করে চাকরি পেয়েছে আর কে বৈধভাবে চাকরি পেয়েছে। সিবিআই যে তথ্য নিয়েছে, সেই তথ্য অনুযায়ী প্রায় 8,500 মতো মানুষ অবৈধভাবে চাকরি করছে। রাজ্য সরকার যে তথ্য দিয়েছে ওই 4,500 মতো, এসএসসি যে তথ্য দিয়েছে ওই 6,500 মতো, আর পর্ষদ যে তথ্য দিয়েছে 5,500 মতো, মানে ঘেটে ঘ করে দিয়েছে। কিন্তু এসএসসি, পর্ষদ, রাজ্য সরকার সবটাই কিন্তু রাজ্য সরকারের আন্ডারে থাকে। তাহলে 3 জন মিলে বসে একটা সঠিক তথ্য দিতে পারতো তো, যে এই তথ্যটা আমরা ফাইনাল দিচ্ছি যে 26,000 মধ্যে 8,000, 10,000, 5,000 যাই হোক না কেন, এরা অবৈধভাবে চাকরি করেছে, এদের বাদ দিয়ে দিলাম, বাকি যারা বলতো তাদেরকে স্কুলে রাখুন। তাহলে সমস্যা হতো কি? কেন করেনি? এর মধ্যে কারণ আছে। আপনার এই বাদুরিয়ায় কি চাকরি বিক্রি হয়নি? কি মনে হয় আপনার?
বাদুরিয়াতে চাকরি বিক্রি হয়েছে, কেমন করে হয়েছে? কন্ট্রাক্ট করেছে, তুই চাকরি 15 লাখ টাকা দিলে চাকরি হবে, 15 লাখ টাকা দিয়েছে। যে টাকা তুলেছে সে কি 15 লাখ টাকা আত্মসাৎ করেছে? সে করেনি, সে 1 লাখ ম্যাক্সিমাম। বাকি 14 লাখ কোথায় গেছে? এই ঘাট করতে করতে কোনো একটা ঘাটে গেছে। সে ঘাট থেকে টাকা কি আর বান্ধবীর ফ্ল্যাটে রাখবে? ইউক্রেনে চলে গিয়েছে। সে টাকা রাশিয়াতেও ব্যবসা হচ্ছে, সেটা জাপানে আছে ব্যবসা চলছে, জার্মানিতে ব্যবসা চলছে, সে টাকা দুবাইয়ের ব্যবসা হচ্ছে। আমি সেটাও বলে দিচ্ছি, প্রায় 8,000 কোটি টাকার ব্যবসা দুবাইয়ে চলছে। কে চালাচ্ছে সে তাকে একটু বার্তা দিয়ে রাখি, আপনি কার হাত দিয়ে চালাচ্ছেন সেটাও নওশাদ সিদ্দিকী তথ্য খুঁজছে, সময়ে তার নামটাও বলে দেবো, দুবাইয়ের কোন শায়েখ চালাচ্ছে এটা, সেটা আমি তদন্তে আছি, চেষ্টা করছি। কারণ দুবাই তো এখান থেকে অনেক দূরে, ছোটখাটো মানুষ ওখানে পৌঁছাতে পারছি না, তবে কিছু পৌঁছে গেছি, পা গলিয়ে দিয়েছি, বার করার, বাকিটা শরীরটা ঢুকালেই বেরিয়ে আসবে কি আছে। তো 8,500 কোটি টাকা, এটা মাথায় রাখবেন। তো চলে গেছে। এবার ধরুন আপনার এই চাকরি বাতিল হলো, যারা অবৈধ তারা স্কুল থেকে ছাঁটাই হবে, তারা এসে প্রথম কাকে ধরবে? আপনার এলাকায় যার হাতে 15 লাখ টাকাতে চাকরি পেয়েছিল, বললো তুই আমার চাকরি দিতে পারিস নি, বাতিল হয়েছে, টাকা ফেরত দে। সে ক টাকা ফেরত দিতে পারবে? 1 লাখ নিয়েছে নিজের জন্য, এদিক সেদিক ফেরত দিতে পারবে, আর বাকি 14 লাখ দিতে পারবে? তাহলে যদি না ফেরত দিতে পারে, পিঠের চামড়া তার থাকবে? চামড়া থাকবে না। সে তখন বলবে কি পরের ঘাট কাকে দিয়েছে? পরের ঘাটের জেলার একটা তৃণমূলের নেতা নাম বেরিয়ে পড়তে পারে, তার কাছে পাবলিক ছুটবে, একে ধরে নিয়ে যাবে, বা সিবিআই তাকে তুলতে পারে। এইরকম করতে করতে বড় নেতার কাছেও চলে যাবে। ওটা না হয় সেই জন্য বলছে আমি কেন ডুববো, সবাইকে নিয়ে ডুববো। যারা ভালো বৈধ তাদেরকেও আজকে সৌন্দর্যকে আমাদেরকে দেখাচ্ছে। আমার অনুরোধ আপনাদের কাছে, যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে আপনারা সৌন্দর্যকে দেখবেন না, ডিসমোটিভেট করবেন না, মোটিভেট করবেন তাদেরকে বলবেন তোমরা লড়াই করে যাও, তোমাদের সাথে আমরা আছি, তোমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি করেছো, পেয়েছিলে, তোমাদের সাথে আমরা আছি, যতক্ষণ না রাজ্য সরকার তোমাদের চাকরি ফিরিয়ে দিচ্ছে আমরা তোমাদের সাথে থাকবো। এটা মাথায় রাখবেন। সমাজ তৈরি করা তারাই কারিগর। কিন্তু এটা কেন দেখলেন, কদিন আগে দেখলাম গ্রুপ ডি গ্রুপ সি কে 20,000 আর 25,000 টাকা দিয়ে বলছে কি তোমরা কাজ চালিয়ে যাও, এইসব ব্যাপার আছে। কেন বলুন? কেন? আচ্ছা বলুন, যে বৈধ পন্থা অবলম্বন করে গ্রুপ ডি গ্রুপ সি তে গিয়েছে সে কেন 20-25,000 টাকা মাইনে চাকরি করবে? তাতে প্রায় 35-40,000 টাকা মাইনে, তাই না? সে তার সাথে ইন্ডাস্ট্রিজ হচ্ছে। আর যে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেল, সুপ্রিম কোর্ট যার চাকরিটাকে বাতিল বলে দিল, তাকে কেন 20-25,000 টাকা মাসে দেবো আপনার আমার ট্যাক্সের টাকাই ভাই? এই নিয়েও মামলা হচ্ছে শুনলাম। মানে শুধু ঘেটে ঘ করতে চায়, চার কিছু নয়। এই পর্যন্ত চুরি করে ফেলেছে, দুর্নীতি করে ফেলেছে, দুর্নীতির হাত থেকে কিভাবে বাঁচবো সেই জন্য এইগুলো করার চেষ্টা করছে। তাই আমাদের এখান থেকে একটা স্পষ্ট বার্তা রাজ্য সরকারকে, অবিলম্বে ওএমআর শিট পাবলিক করা হোক এবং কারা কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে ছাঁটাই করে আমাদের রাজ্যের যে সমস্ত ছেলে মেয়েগুলো মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদেরকে পুনরায় স্কুলে পৌঁছানো হোক। এই দাবি আমরা এই আলোচনা সভা থেকে তুলছি। আপনারা সহমত তো ভাই? দ্বিতীয় যেটা আছে বিষয়বস্তু আজকে, সেটা হচ্ছে আমাদের যে কেন্দ্র সরকার শুধু সংখ্যার জোর দেখিয়ে, শুধুমাত্র সংখ্যার জোর দেখিয়ে পার্লামেন্টে বিরোধী এমপিদের নিয়ে আসা যুক্তি তর্ককে গ্রাহ্য না করে কিছু পুঁজিপতিদের হাতে, কিছু জমি মাফিয়াদের হাতে, কিছু জমি ব্যবসায়ীদের নজর পড়েছে অকাল সম্পত্তির উপরে, সেটাকে বরকরার, তার মানে নজর যে পড়েছে সেটাকে কেড়ে নেওয়ার জন্য একটা বিল পাস করিয়েছে, একটা অ্যামেন্ডমেন্ট সংশোধনীর মাধ্যমে একটা আইন তৈরি করেছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 সালে। এই বিলের আমরা প্রত্যাহার করতে বলছি, এই বিলের আমরা বিরোধিতা করছি। কেন প্রত্যাহার করতে বলছি, কেন বিরোধিতা করছি একটু আপনারা জানতে চান? যারা জানতে চান একটু হাত তুলবেন, যারা জানতে চান হাত তুলুন। তো আপনারা জানতে চান তো ভাই? হাত নামাবেন না, একটু শুনে রাখুন। একটু জানতে হবে আপনাদের কেন আমরা এই বিলের বিরোধিতা করছি। কেন্দ্র সরকার বারবার বলছে, তার কিছু লোককে দিয়ে এই বিলে নাকি মুসলিম মহিলাদের উপকার হবে, এই বিলের মাধ্যমে নাকি মুসলিম
পরিবারের বিধবা মহিলাদের উপকার হবে, এই বিলের মাধ্যমে নাকি মুসলিম গরিবের উপকার হবে, এই বিলের মাধ্যমে নাকি মুসলিম বাচ্চার যারা ছেলে আছে তাদের উপকার হবে। যখন মোদি এর কথাটা বললো, বিজেপি যখন শুরু করেছিল, তখন আমার সন্দেহ হয়েছিল মোদি মুসলমানের ভালো করবে, মোদি গরিব হিন্দুর ভালো করে দেয়, ও আবার মুসলমানের ভালো করবে। মোদি করে হিন্দুর ভালো করেনি, আমি আপনাকে বলছি গরিব হিন্দুর ভালো করেনি। মোদি কার ভালো করছে? কাদের বলুন? শিল্পপতিদের। আর মমতা ব্যানার্জি গরিব মুসলমানের ভালো করেনি, মমতা ব্যানার্জি তার দলের লাঠিয়াল মুসলমানদের ভালো করছে। কমন মুসলিম যারা আছে গরিব তাদের ভালো করেনি। লাঠিয়াল যারা, যারা মারপিট করতে পারবে, যারা বোম বাঁধবে, যারা অশিক্ষিত, যারা সমাজে নোংরামি করবে, যারা বুথ দখল করবে, যারা হিংসা ছড়াবে, এই মুসলমানদের ভালো মমতা ব্যানার্জি করছে। আর কেন্দ্রের বিজেপি সরকার কোন হিন্দু মুসলমান নয়, শিল্পপতি যারা আছেন, ওনার বন্ধু লোক যারা আছে তাদের ভালো করছে। যখন বললো মোদি ভালো করবে মুসলমানদের, আমি বললাম একটু আইনটা তো একটু পড়তে হবে। তখন বিল ছিল, একটু পড়াশোনা করলাম, করে দেখছি তো ভয়ঙ্কর ভাবে উপকার করতে চাইছে মোদি। আমার যেটা সন্দেহ হয়েছিল সেটাই বাস্তবে হয়েছে। যাক, সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবো, কেন আমরা এর বিরোধিতা করছি। সর্বপ্রথম বলি, সারা ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে। কটা? 32টি ওয়াকফ বোর্ড আছে। এই বোর্ডগুলোর মাধ্যমে কাজ কি? সেই রাজ্যের, সেই এলাকার ওয়াকফ সম্পত্তি যেগুলো আছে দেখভাল করা। এই ওয়াকফ সম্পত্তি দেখভাল করার জন্য ডাইরেক্ট ম্যানেজমেন্ট যেগুলো নাই, যেগুলো মুতুয়াল্লি দিয়ে আছে, তার থেকে 7% ইয়ারলি যে রেভিনিউ আসবে তার 7% ওয়াকফ বোর্ডে আসবে। ওই 7% এসে কি হবে? জমা হবে। ওই জমা হওয়া 7% গুলোকে নিয়ে এক জায়গায় করে মুসলিম মহিলাদের বিবাহের জন্য খরচ করবে। আমার মনে হয় লাস্ট 15 বছর আমাদের পশ্চিমবাংলার ওয়াকফ বোর্ডের মহিলাদের জন্য 1 টাকাও খরচ করেনি। এটা এদের দোষ। তারপরে ওয়াকফ বোর্ডটাকেই তুলে দেবো কি ভাই? হতে পারে? ওয়াকফ বোর্ডের ক্ষমতা কেন ওটা হতে পারে? আজকে যারা চালাচ্ছে তারা চোর ডাকাত, তাই জন্য দেয়নি। কালকে বিশ্বজিৎ নওশাদ সিদ্দিকীরা ক্ষমতায় আসবে, এই সঞ্জীব বাবুরা ক্ষমতায় আসবে, তখন যেটা প্রাপ্য তাদের বুঝিয়ে দেবে। তারপরে আপনি বোর্ডই তুলে দেবেন, বোর্ডের ক্ষমতাই তুলে দেবেন। 7% রেভিনিউ আসতো, সেই টাকা থেকে কি হবে? গরিব বাচ্চারা পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়া হতো। সেই টাকা থেকে আনুষঙ্গিক সমাজ গঠনের জন্য সমাজ কল্যাণমূলক কাজ হতো। ওয়াকফ বোর্ডের এই 7%। মোদি এসে আপনার ভালো চাইছে, ভালো কথা। নতুন যে আইন করেছে সেই আইনে বলেছে 7% এর পরিবর্তে 5% ওয়াকফ বোর্ডকে দিতে হবে। ভাই, ওয়াকফ বোর্ড দুর্বল হলো না শক্তিশালী হলো? 100 টাকায় 7 টাকা জমা হতো। এই 7 জমা হয়ে 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 যে টাকাটা থাকতো সেই টাকা নিয়ে কি হতো? স্কলারশিপ দিত বাচ্চাদের, মহিলাদের বিবাহের জন্য দিত, আরো আনুষঙ্গিক কাজ হতো। এখন 100 টাকায় 5 টাকা জমা করতে বলছে, তাহলে টাকা বেশি হবে না কম হবে? বলুন, কম হচ্ছে। তাহলে কাজ কম হবে না বেশি হবে? তাহলে মোদি আপনার ভালো করলো? মোদি যদি আপনার ভালো চাইতো তাহলে বলতো। আর যদি 7-এর পরিবর্তে 14 যদি হতো, আমি স্টেজ থেকে মোদির বিরোধিতা করতাম না, আমি মোদির গুণগান গাইতাম। কারণ 100 টাকায় তখন 14 টাকা জমা হবে। 7-এর পরিবর্তে মোদির দরকার কি ছিল? 14 করা। তা না করে 7-এর পরিবর্তে 5 করেছে। এই উপকার আপনার করছে, উপকার না অপকার করছে। আগে ছিল আইনে 1995 সালে যে প্রিন্সিপাল অ্যাক্ট ছিল ওয়াকফে, সেই আইনে বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার 2 বছর পর্যন্ত জেল হবে। মোদি আমার মুসলিম মায়েদের কথা এত ভেবে ফেললেন, মুসলিম গরিব বাচ্চাদের কথা এত ভেবে ফেললেন, এখন ওয়াকফ নিয়ে কেউ দুর্নীতি করলে ওই জেলটা কমিয়ে 6 মাস করে দিয়েছে। তারপরে ওয়াকফ তোরা চুরি কর, তোরা জেলটা কম হবে। মানে বুঝতে পারছেন? মোদি যদি মুসলমানদের ভালো চাইতো, মুসলমান মহিলাদের ভালো চাইতো, মুসলমান সমাজের বাচ্চাদের ভালো চাইতো, ওয়াকফ বোর্ডকে শক্তিশালী করতে চাইতো, সত্যি ওয়াকফ সম্পত্তি না বেহাত হয়, তাহলে মোদিজি গর্জন করে বলতো যে আমি আইন যে নতুন নিয়ে এসেছি সেই আইনে ওয়াকফ সম্পত্তি কেউ দুর্নীতি করলে তাহলে 12 বছর পর্যন্ত জেল হয়ে যাবে। তাহলে তো বলতাম মোদি সত্যি মুসলমানদের ভালো করছে, তাই না ভাই? যদি 12 বছর কেউ জেল হয়, কেউ আর চুরি করতে যাবে ওয়াকফ? কিন্তু এটা করে দিই কেন? বুঝতে পারছেন? মানে ওর বন্ধু লোককে দিয়ে চুরি হয়তো করাবে, এই মানে যত পারবে সমস্যা তৈরি করো।
তার আমি কিছু কথা বলবো। তার আগে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি। একটা বাজে প্রচলন আছে বা মিথ্যা প্রচার করা হচ্ছে কি, যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মুসলমানদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে, হিন্দু ভাইদের কেন নাই। এটা কিন্তু একটা ভুল বার্তা ছড়ানো হচ্ছে। হ্যাঁ, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যে সংবিধান তৈরি হয়েছিল, এই সংবিধান তৈরি করতে গিয়ে বাবা সাহেব আম্বেদকরের অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদেরকে উপহার দিয়ে গেছে, সেই সংবিধানের মধ্যে প্রত্যেক ধর্মের, প্রত্যেক জাতের, প্রত্যেক বর্ণের মানুষের সমাধিকারের কথা বলা গেছে। আর্টিকেল 14টা দেখলেই সেটা বোঝা যাবে। কিন্তু একটা মিথ্যা প্রচার আমাদের মধ্যে করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে কারা? বিজেপি। আর এই যে প্রচার করছে, তাকে আটকানোর দায়িত্ব কার বলুন? আমার, রাজ্য সরকারের। যে তোমাদের রাজ্য হচ্ছে, মমতা ব্যানার্জির আটকাচ্ছে না কেন? আইএসএফ কে হুমকি চুমকি দেবে, বিজেপি কে এরা মাথা মাখা করবে। কারণ এরা তো চায় রাজ্যে যত বিজেপি হই হই করবে, সংখ্যালঘু ভোটের 95% ভোট তাদের কোলে উঠে বসে থাকবে। আর দু চারটে আমার মতো, তোমাদের মতো যারা আছে, ওই মিথ্যা কেল দেখে মাঝে মধ্যে জেলে রাখবে, তাই তো? কিন্তু জানতে হবে এই কথাটা যেটা বিজেপি প্রচার করছে সম্পূর্ণ ভুল, অসত্য কথা। কারণ সারা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের যে ধর্মীয় রিলিজিয়াস এন্ডোমেন্ট গুলো আছে, সেইগুলো রক্ষণাবেক্ষণের মাধ্যম কি 32টা বোর্ড মিলে রক্ষণাবেক্ষণ করে। কটা? 32টা ওয়াকফ বোর্ড আছে, তারা রক্ষণাবেক্ষণ করে। তার মাথায় সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল আছে, ঠিক আছে? তাহলে আমার হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? ভারত সরকারের নিশ্চিতভাবে, রাজ্য সরকারগুলো নিশ্চিতভাবে। তা আইন আছে কিনা না একটু দেখে নেওয়া যাক। যারা অসত্য কথা বলে তাদেরকে উত্তর আপনারা দেবেন। কারণ আপনাদের বলে রাখি, যেমন ওয়াকফ প্রিন্সিপাল অ্যাক্ট 1995 তৈরি হয়েছে। 1954 আগে, দেশ স্বাধীনের আগে থেকে ওয়াকফ আইন ছিল। প্রিন্সিপাল অ্যাক্ট হিসাবে যখন পরিগণিত হয়েছে 1995 সালে লাস্ট ছিল। তারপরে 2013 সালে একবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, আবার 2025 সালে এরা করলো। তো দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1983 সালে তৈরি। বিখ্যাত মন্দির জানেন তো উত্তরপ্রদেশে? কাশী বৈশ্বনাথ মন্দির। ওই মন্দির হচ্ছে মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন কত সালে? উত্তরপ্রদেশ সরকারের 1983 সালে তৈরি হয়েছে। এই ধরনের অনেক আছে, অনেক রাজ্যের আইন আছে। দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস এন্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959 সালে তৈরি হয়েছে। তামিলনাড়ু রাজ্যে হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি এবং চ্যারিটেবল এন্ডোমেন্ট যেগুলো আছে, তার রক্ষণাবেক্ষণ কিভাবে হবে না হবে, কিভাবে চলবে, ঠিক ওয়াকফ সম্পত্তি কিভাবে থাকবে না থাকবে, কিভাবে চলবে, যেমন আইন আছে, আমার ভিন্ন সম্প্রদায়ের মানুষজন যারা আছে তাদের জন্য একইভাবে আইন আছে। আচ্ছা, এখন চর্চা হচ্ছে খুব বেশি কোথায় বলুন তো? কোনটা নিয়ে বলুন? পুরীর জগন্নাথ ধাম নিয়ে না? পুরীর জগন্নাথ ধামের আদলে যেটা তৈরি করেছে, আমি চরম বিরোধী। কিন্তু মন্দির মসজিদ সরকারের তৈরি করার কথা নয়। এক নম্বর কেন বিরোধী আমি বলছি, যে পুরীর জগন্নাথ ধামের আলাদা একটা ঐতিহ্য আছে তো, আলাদা একটা ইতিহাস আছে তো। 4টে ধামের মধ্যে একটা বিখ্যাত ধাম তো। তার আদলে যদি পাড়ায় পাড়ায় আমি ওই ধাম তৈরি করে দিই, তাহলে ওই ধামের গুরুত্ব কমবে না? কমবে না? আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ স্টেজে দাঁড়িয়ে বিরোধিতা করছি, এদের বিশ্বাস নাই। এরা কি বলছে? সব গরিব মানুষ পুরীর ধামে যেতে পারেনি, ওই জন্য ধাম করে দিয়েছি। কালকে তো আপনার এখানে কি বলে, বাদুড়িয়াতে আরেকটা করে দেবে জগন্নাথ ধাম। তাহলে ওই ধামের গুরুত্ব, ইতিহাস, তার যে সমস্ত ঐতিহ্য বিলীন হচ্ছে কি হচ্ছে না ভাই বলুন? হচ্ছে না? আমি উদাহরণের জন্য বলছি, এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি আছে, সহজে বুঝবেন। আচ্ছা, কালকে যদি মমতা বলে, মোদি বলেন মুসলমানদের জন্য ভালো চাইছি, এরকম ভালো, যে তোমরা মক্কা শরীফে যেতে গেলে 3.5-4 লাখ টাকা হজে লাগে, আমরা এখানে একটা কাবা শরীফ বানিয়ে দেবো, কেমন লাগবে? খারাপ লাগবে না? হবে কি? হবে? তাহলে হিন্দু ভাইদের কাছে ওই ধামটা কি ওই রকম হচ্ছে না? চোখ কান খুলে রাখতে হবে। ওটা হিন্দুদের বিষয়, চুপ করে যাবো এরকম নয়। হিন্দু মুসলমানের নয়, অন্যায় হলে অন্যায় প্রতিবাদ করতে হবে। আপনি মন্দির করবেন, আপনার কাঠের টাকা দিয়ে করুন, ওর আদলে করছেন, কিন্তু আরো তো মন্দির আছে। কিন্তু মাথায় রাখতে হবে এদের কোন জায়গায় এরা কি করতে চাইছে।
প্রত্যেক মানুষের গুরুত্ব ঐতিহ্যকে ধ্বংস করছে। এখন না প্রতিবাদ করলে কালকে দেখবেন এরা একটা কাবা শরীফ বানিয়ে দেবে। এরা বলে তোদের আর যেতে লাগবে না, 4 লাখ টাকা সবাই দিতে পারবি না। এই ধরনের এরা করছে। যাক, আমি ফিরে আসি। ওই যে পুরীর জগন্নাথ মন্দির যেটা আছে, সেখানে দেখবেন কি লেখা আছে, মন্দিরে একটা জায়গায় লেখা আছে অহিন্দু প্রবেশ নিষেধ। কেন যদি প্রশ্ন করি, কিন্তু এটা কি ভুল লিখেছে? আমি স্টেজ থেকে বলছি কিছু ভুল লিখে নেই, আইনের মধ্যে আছে ওরা। রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 যদি আপনি দেখেন, গাইডলাইন অনুযায়ী লেখা আছে। সংবিধানের বাইরে কিছুই তিনি না করেননি। আর্টিকেল 26 নম্বর খুলুন, সেখানে বলা আছে তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সব তার অনুযায়ী করেছে। আমি ওইদিকে এখন যাচ্ছি না। তাহলে মুসলিমদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যেমন আইন আছে, হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে তো নাকি ভাই? হ্যাঁ, কি শুনলেন এখন? তাহলে আজকের পর থেকে যে হিন্দু মুসলমানের মধ্যে বিজেপি বিভেদ লাগানোর চেষ্টা করছে, তার জবাব দেবেন তো ভাই? শুধু তাই নয়, হিন্দু মুসলমান বলে নয়, পার্সি ভাইদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তাদের নিজস্ব আইন আছে। দা পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1963। 1936 সালে পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন এখনো চলে আসছে। শুধু তাই নয়, আমাদের মধ্যে যে শিখ ভাইরা আছে, গুরুদুয়ারা আমরা জানি তাদের পবিত্র ধর্মস্থান, সেই ধর্মস্থানের রক্ষণাবেক্ষণের জন্য, তার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আমার দেশে আইন আছে। খ্রিস্টান ভাইদের গির্জা থেকে শুরু করে তাদের গির্জার ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে। সেই আইনটা কি? দ্য শিখ এন্ডোমেন্টস অর দ্য শিখ গুরুদুয়ারাস এন্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973, যে আইনটা এখন চলছে 1973 সালের, সেই আইনটাকে তারা সামনে রেখে তাদের গুরুদুয়ারা যে সম্পত্তি আছে বা ধর্মীয় আচরণ যা হবে ওখানে রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে। তাহলে প্রত্যেকটা জাতির মানুষের জন্য তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ, পরিচালনা, প্রোটেক্ট করার আইন আলাদা আলাদা আছে কিনা নাই ভাই? এটা দ্বারা তো প্রমাণ হলো। এটা শুনে হয়তো বিজেপি নেতারা বলতে পারে কি, এই নওশাদ সিদ্দিকী ভুল বলেছে। সেই বিজেপি নেতাকে বলবেন, তুই তো পাড়ার নেতা, তোদের রাজ্যের নেতা শুভেন্দু অধিকারী, তোদের রাজ্যের নেতা সুকান্ত মজুমদার, তোদের রাজ্যের নেতা দিলীপ ঘোষ, ওদেরকে বসা, আর অন্যদিকে নওশাদ সিদ্দিকীকে বসাবো। আমরা শুধু খেলা দেখবো, আসল সত্য কথা কে বলছে? বন্ধুদের সাহস আছে, অসত্য নিয়ে দৌড়া আছে। তাই এটা বলে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। এই ফাঁদে আমরা পা দেবো না। আচ্ছা, আমার কি এটা শুনতে আপনাদের খারাপ লাগছে? এনার্জি আছে তো? না নাই ভাই, শেষ করে দেবো। এনার্জি আছে তো ভাই? তাহলে আমি শোনাবো, নাহলে ভাই আমি আমার প্রত্যেকদিন বক্তব্য যদি একদিন রেস্ট পাই, আমি একটু শরীরটাতে রেস্ট পেতাম। তো আমরা আর একটা ভুল প্রচার করে আইনের কোন কোন জায়গায় আমরা বিরোধিতা করছি সেগুলো বলবো। কি ভুল করছে? ভুল প্রচার হচ্ছে যে ওয়াকফ বোর্ড নাকি যেখানে হাত দেবে সেটাই নাকি ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। এটা শোনার পরে বিজেপির লোকেরা আমার হিন্দু ভাইদের কাছে কি গিয়ে বলছে, এই তোর বাড়ির সামনে যে তুলসী তলা আছে, আমার হিন্দু ভাইদের কিন্তু ম্যাক্সিমাম বাড়ির সামনে তুলসী তলা থাকে না ভাই। কেন থাকে? ধর্মীয় বিশ্বাস। তারা সেখানে তার মান্যত থেকে শুরু করে রিলিজিয়াস প্র্যাকটিস সেটা করে। তো ওই তুলসী তলার সামনে যদি ওয়াকফ বোর্ড এসে বলে এটা ওয়াকফের জায়গা, দেশের প্রধানমন্ত্রী মোদিজি, দেশের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে কিছু করতে পারবে, এটা ওয়াকফে হয়ে যাবে। ওই জন্য তো ওয়াকফ আইন তুলে দিচ্ছি আমরা, এইভাবে বোঝাচ্ছি। স্বাভাবিকভাবে সহজ সরল ধর্ম নিরপেক্ষ পাশাপাশি বসবাস করি, কাকা ভাইপোর সম্পর্ক, সেই হিন্দু ভাইটাও কিন্তু ভয় পাবে কি পাবে না ভাই? যতই আপনার আপন হিন্দু হোক না কেন, এই কথা যদি শোনে, মিথ্যা কথা, মনে একটু ভয় ঢুকবে না? ওয়াকফ বোর্ড যদি এসে যায়, তাহলে আমার তুলসী তলাটা হাতছাড়া হয়ে যাবে। ওই মন্দিরটা আছে, ওই মন্দিরে যদি বলে দেয় ওয়াকফের জায়গা, ওই মন্দিরটা ওয়াকফের হয়ে যাবে। ওর ঘরে বললে ওই ঘরটা ওয়াকফের হয়ে যাবে। এইরকম ভাবে মিথ্যা কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে। আসলে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে কি বলেছিল? বছরে 2 কোটি বেকারের চাকরি দেব। আপনার পাড়া থেকে মুসলমানদের কথা হাত দিন, কটা আমার হিন্দু ভাই চাকরি পেয়েছে হাত তুলে বলতে পারবেন? অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব, 1 টাকা সমান $1 হবে। ঘোড়ার ডিম হয়েছে। 15 লক্ষ টাকা তো দূরের কথা, 15 পয়সা পাইনি, বরঞ্চ আমাদের টাকা, দেশের টাকা চুরি করে বিদেশে বেশি চলে গিয়েছে।
আর যারা গিয়েছে তাদের অধিকাংশ গুজরাটের মানুষজন, এই মোদির চাচতো ভাই, কাকার ছেলে, জ্যাঠার ছেলে। আমার এই সন্দীপদার কাকার ছেলে, মামার ছেলে নয়, সব মোদির কাকার ছেলে, মামার ছেলে। ও বা গুজরাটিরা গিয়েছে, তো আমরা বাঙালি গিয়েছে বলতে পারবে? আমাদেরকে কাকার ছেলে, মামার ছেলে যায়নি। তো বুঝতে হবে। তো এরা কি করছে, এই ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান করো, এই ব্যর্থতা ঢাকার জন্য কি হিন্দু মুসলমান চালিয়ে দাও, ও ভালো খেয়ে যাবে। আর আমরা এমন বড় ধার্মিক হয়ে গিয়েছি, আমাদের ধর্ম শিখালো না অন্য ধর্মের মানুষকে ঘৃণা করতে। শ্রী রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দজি, মা সারদা দেবী একবারের জন্য শিক্ষা দিল না যে অন্য ধর্মকে তুমি হিংসা করো। হযরত পীরপুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, মুসলিমের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, সর্বোপরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা করতে শিখালো না। আমরা এত বড় ধার্মিক হয়ে গেছি, অন্য ধর্মের মানুষকে নাক শিখাচ্ছি। সেই সুযোগটাই মমতা মোদী নিচ্ছে, ধর্মের ধ্বজা ধরিয়ে দিচ্ছে আমাদের হাতে, বলছে এই বেড়াতে হবে, কিন্তু আমার ছেলে খেতে পাচ্ছে না, সে মুসলমান না। ফিরে আসি, তারা ব্যর্থতা হয়েছে, ব্যর্থতা ঢাকার জন্য কি বলছে, এই ধরনের আইন পাস করিয়ে সম্পত্তি লুট করতে চাইছে। যখন হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে চাই, তখনই কি বলছে, এটাই এই হয়ে যাবে। আচ্ছা বলুন, ওয়াকফ বোর্ডের যদি এই ধরনের আইন থাকে, আপনারা বিরোধিতা করবেন না? জোরে বলুন। যদি এই ধরনের আইন থাকে, ওয়াকফ বোর্ড যেখানে যে ঝান্ডা বুঝবে সেটা আকাবের হয়ে যাবে। এখানে বলেন, আমি অ্যাসেম্বলি হাউসের মধ্যে বলেছিলাম, ওই আইনের বিরোধিতা নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম করবে, কারণ এই আইন তুলে দেওয়া দরকার, প্রত্যাহার করানো দরকার, যে মানুষের উঠোনে গিয়ে তুমি ঝান্ডা লাগিয়ে দিয়ে তোমার সম্পত্তি বলে দেবে। কিন্তু এটা আইন নাই। আইন যদি থাকতো এই ধরনের, এতদিন রাখতো, প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা আপনাদের বলি, ওয়াকফ বোর্ড পশ্চিম বাংলার এই মুহূর্তে, আপনাদের এলাকার যারা তৃণমূলের নেতারা আছে জিজ্ঞাসা করবেন, এই মুহূর্তে পশ্চিম বাংলায় প্রায় ৭৬,০০০ ওয়াকফ সম্পত্তি, ৭৬,০০০ বিঘা, কত বিঘা? ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে পড়ে আছে। ওয়াকফ বোর্ড উদ্ধার করতে পারছে না, বলছে আমার এত ক্ষমতা, আমি করাত কলে দাঁড়ালে করাত কলটা আমার হয়ে যাবে, কিন্তু করাত কলের আগে ওই সামনে যে দুটো দোকান আছে, চায়ের দোকান, ওটা আমার, অন্যজন ভোগ করছে, আমার এত ক্ষমতা, ওটাকে আমি নিতে পারছি না, আমি করাত কলটার দিকে তাকাচ্ছি। বুঝতে পেরেছেন? আমার জায়গা ৭৬,০০০ বিঘে, আমি উদ্ধার করতে পারলাম না, আমি কারো উঠোনে গিয়ে যদি বলে এটা আমার, সেটা আমি নাকি দখলে পেয়ে যাবো। এটা হতে পারে ভাই? আগে তো আমার ৭৬,০০০ বিঘাটা আমি উদ্ধার করবো। ৭৬,০০০ বিঘা উদ্ধার করার জন্য আমার সরাসরি ক্ষমতা নয়, সেই জন্য আমি ছুটে যাচ্ছি কোথায়? ওয়াকফ ট্রাইব্যুনালের কাছে গিয়ে বিচারপতিকে বলছি, মাই লর্ড, ওই আমার বেড়াচাপা গরাত কলের ওপারে আমার ২ বিঘে জায়গা আছে, ও দখল করে রেখে দিয়েছে, একটু অর্ডার করো যাতে আমি পেয়ে যাই। ওখানে হচ্ছে না, আমি ছুটে যাচ্ছি কোথায়? কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে গিয়ে জাজেসদেরকে বলছি, মাই লর্ড, আমার ওই গরাত কলের অপরচিটে আমার ২ বিঘে জায়গা আছে বোর্ডের, আগে দখল করে রেখে দিয়েছে, তুমি একটু অর্ডার করো যাতে আমি উদ্ধার করতে পারি। ওখানে হচ্ছে না, আমি ছুটে যাচ্ছি বোর্ড সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের গিয়ে চিফ জাস্টিস বা যে কোনো বিচারপতিকে কি বলছি, যে মাই লর্ড, আমার গরাত কলের সামনে যে ২ বিঘা ওয়াকফ সম্পত্তি আছে, সেটা আমি পাচ্ছি না, বেদখল হয়ে আছে, তুমি একটু অর্ডার করো দাও যাতে উদ্ধার করতে পারি। আমার নিজের ক্ষমতা নয়, আমি সিরাজপুর মসজিদের যে জায়গাটা বেদখল হয়ে যাচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ, সিরাজপুর তো ত্রিমণি, কি ত্রিমণি বলে যে জায়গাটা আছে আপনাদের এলাকায়, আমি কাগজ নিচ্ছি, ও বিধানসভায় ছুঁড়ে মারবো মন্ত্রীদের দিকে। ছুঁড়ে মারবো মানে কি করবো? ছুঁড়ে মারবো না, মন্ত্রীদের যাবো, এখন আপনাদের কাঙ্গামা। আপনারা আবার বলছেন বিজেপির আইনের বিরুদ্ধে, সেটা দেখাবো, আমার কাছে কাগজ চেয়েছি। তো ওটা এইখানে করার কথা বলছি আমি। এইখানে কত কাটা? 29 কাটা মতো নাকি 28 কাটা জায়গা ওয়াকফ বোর্ডের বেদখল হয়ে যাচ্ছে, এটা উদ্ধার করতে পারছে না, তার নিজের জায়গা, সে নাকি আবার ত্রিমণির কোন হিন্দু ভাইয়ের জায়গা নিয়ে নেবে। এটা হতে পারে ভাই? এইটা বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। তাই এটা আপনাদের মাথা থেকে সরাতে হবে। এটা মাথা থেকে সরাতে পারবেন তো? আপনার পাশে আপনার প্রতিবেশী অন্য ভাইকে আপনার দায়িত্ব বোঝানো, সত্য জিনিসটা প্রচার করা। আচ্ছা, এবার আসা যাক আমরা এই আইনের কেন বিরোধিতা করছি। এই আইন সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ক এই ধরনের আর্টিকেল গুলোকে ভায়োলেট করছে। এবার এই কি কি আইনের মধ্যে আছে বলতে গেলে ভাই সময় স্বল্প, অনেক কিছু হয়ে যাবে। যেমন আপনাকে বলি, 14 নম্বর আর্টিকেলটা কি আছে? ইকুয়ালিটি বিফোর ল, সমতার কথা বলা আছে। এরকম ভাবে
আপনার 15 নম্বর আর্টিকেলে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ অথবা জন্মস্থানের কারণে পৃথকভাবে না দেখার কথা বলা আছে। কেন পৃথকভাবে দেখা হচ্ছে এখানে? এখানে আমি কিছু ব্যাখ্যাতে গেলে আপনারা পাবেন। 26 নম্বরে বলা আছে যে যাদের এই সম্পত্তি যারা আছে আপনার এই ধর্মীয় আচ্ছা ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, ধর্মীয় বিষয়সমূহ ব্যবস্থাপনা করার স্বাধীনতা আর্টিকেল সংবিধানের 26 নম্বর আর্টিকেলে বলা আছে। তাহলে আপনার ধর্মীয় বিষয়বস্তু, আপনার মাদ্রাসা, আপনার মসজিদ, আপনার গির্জা, আপনার গুরুদুয়ারা, আপনার বৌদ্ধদের ধর্মের স্থান, সেইগুলো রক্ষণাবেক্ষণের যে ধর্মীয় রিলিজিয়াস যেগুলো আছে সেইগুলোর পাওয়ার কোথায় আর্টিকেল 26-এ দেওয়া আছে। আরো বিস্তারিত আছে, এইগুলো আমি এখন ভাই সময় নাই বলার। মেন পয়েন্টে আমি আসি যে আমরা বিরোধিতা করছি কেন। দুটো পয়েন্ট বললাম। এইবার বিরোধিতা করার কারণ হচ্ছে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 আইনে বলা আছে এই যে এইটা কার নিজস্ব কারো সম্পত্তি, কারো সম্পত্তি, তো এই সম্পত্তির ধারে যদি কেউ 12 বছর ধরে একটা কুড়ে ঘর হোক যাই হোক করে বসে যায় না, এ কিন্তু মালিক ওকে তুলতে পারবে না, সাব জুডিস ম্যাটার হয়ে যাবে, কোর্ট কিন্তু ওর পক্ষে রায় দিয়ে দেবে, ওকে সত্তার মালিক বানিয়ে দেবে। এটা কিসের ভিত্তিতে? ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1963 কিছু প্রভিশন আছে সেটার ভিত্তিতে। কিন্তু এই 2025 সালে ওয়াকফ সংশোধনী আইনের হওয়ার আগে পর্যন্ত ওয়াকফ সম্পত্তিতে 12 বছর কেন 22 বছর কেউ বসে থাকলে সেটা তুলতে পারতো না, সেটা সত্তার মালিক হতে পারতো না। ক্লেম করলো, কোর্ট ওর পক্ষে কথা বলবে না, এই আইন ছিল। কিন্তু মোদি উপকার করলো আপনার অপকার করলো ভাই বলুন? মোদি আইন করে দিল কি, কেউ যদি এই জায়গা দখল করে রাখে, হয়তো এখন উদ্ধার করতে পারছেন না, মামলা চলছে, চেষ্টা করছেন বোঝাবার মৌখিকভাবে, দীর্ঘকাল হয়ে গেছে। যে নতুন আইন করেছে এই আইনের ভিত্তিতে আর আপনি তুলতে পারবেন না।